जनगण मन अधिनायक जय हे भारत भाग्य विधाता। पंजाब सिंधु गुजरात मराठा द्राविड़ उत्कल बंग। विंध्य हिमाचल जमुना गंगा उच्छल जलधि तरंग। तब शुभ नामे जागे तब शुभ आशीष मागे। गाहे तब जय गाथा जनगण मंगलदायक जय हे भारत भाग्य विधाता। जय हे जय हे जय हे जय 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 हे। মুক্তির মন্দির সোপান তলে কত প্রাণ হলো বলিদান। লেখা আছে অশ্রু জলে। মুক্তির মন্দির সোপান তলে কত প্রাণ হলো বলিদান। লেখা আছে অশ্রু জলে। কত বিপ্লবী বন্দির রক্তে রাঙা বন্দিশালার ওই শিকল ভাঙা। কত বিপ্লবী বন্দির রক্তে রাঙা বন্দিশালার ওই শিকল ভাঙা। তারা কি ফিরবে না আজ? তারা কি ফিরবে না সুপ্রভাতে? কত তরুণ অরুণ গেছে অস্তাচলে। মুক্তির মন্দির সোপান তলে কত প্রাণ হলো বলিদান। লেখা আছে অশ্রু জলে। যারা স্বর্গগত তারা এখনো জানে স্বর্গের চেয়েও প্রিয় জন্মভূমি। এসো স্বদেশ ব্রতের মহাদীক্ষা লোভে সে মৃত্যু জয়ীদের চরণ চুমি। যারা স্বর্গগত তারা এখনো জানে স্বর্গের চেয়েও প্রিয় জন্মভূমি। এসো স্বদেশ ব্রতের মহাদীক্ষা লোভে সে মৃত্যু জয়ীদের চরণ চুমি। যারা জীর্ণ জাতির বুকে জাগালো আশা মৌন মলিন মুখে জোগালো ভাষা। যারা জীর্ণ জাতির বুকে জাগালো আশা মৌন মলিন মুখে জোগালো ভাষা। আজ রক্ত কমলে গাথা আজ রক্ত কমলে গাথা মাল্য খানি। বিজয় লক্ষ্মী দেবে তাদেরই গলে। মুক্তির মন্দির সোপান তলে কত প্রাণ হলো বলিদান। লেখা আছে অশ্রু জলে। মুক্তির মন্দির সোপান তলে কত প্রাণ হলো বলিদান। লেখা আছে অশ্রু জলে। লেখা আছে অশ্রু জলে। আজকে এই শুভবুদ্ধ যারা সকলকে আমার অভিবাদন। আশা রক্ষা করে যেসব অখনন্দজির আশ্রমের সকলকে আমার এবং বধূ ভাইদের ভালোবাসা জানিয়ে জ্ঞাপন করছি। আমার কাছে কৃতজ্ঞ দিন, কারণ সকালবেলা থেকেই মনে আস ডায়মন্ড মনের মধ্যে রাখা দরকার। ভারত এখন রোগ পীড়িতা, সেই আমাদের সময় হাজির হয়েছে। দেখার জায়গা এই উন্নত মনের উন্নত তারা রয়েছেন, এটা পরীক্ষিত সত্যভাবে বেরিয়ে আসবে। ৭৫ বছর পূর্তির ভাবনাগুলো তুলছি। এই অসুখ কেন হয়েছে জানো? নিজের লোকরা এই ৭৫ বছরের আনন্দ পাশে পাশে আনন্দ অনুভব করবে পরকল্যাণে, অখনন্দ এর থেকে রয়েছি। আমি এটা প্রয়োজন আছে। আমি বারবার মনে করি এই আশ্রমের চিরকালীন অধ্যক্ষ অখণ্ডানন্দ মহারাজ নিজে পর্যন্ত
30 বছর বয়স থেকে এসেছিলেন এখানে, 40টি বছর সিংহ অংশ এখানে হয়ে গেছেন, প্রত্যেকটা স্মৃতি বিজড়িত। এই আশ্রমে আসতে বাধ্য। খুব আবেগের সঙ্গে বলছি, আমার যা ওভারভিউ, আমার তো প্রায় সময় তো আর বাকি নেই, এখানে যারা সত্যি সত্যি সেবার যোগ্যে তাদের মধ্যে ভগবান দেই, কষ্টকর অবস্থার মধ্যে তাদের রাখতে পারতাই আমার সবার কাছে ৭৯ বছর উৎসব মুখরিত। নিজেদের নিন, উৎসর্গ করুন, ত্যাগ বেশি। প্রত্যেক বছর স্বাধীনতা দিবস আসবে, এমন একটা মুহূর্ত, ভারতবর্ষের মায়ের কারা কারা মাকে, তাদের হৃদয়ে ধনকে কারা সত্যি সত্যি শ্রদ্ধা করতে, তারা সার্থকতা লাভ করবে। উপস্থিত সকলকে আমার শ্রদ্ধা, প্রণাম, ভালোবাসা সব জানাই। সুজিত এটা অতিরিক্ত দায়ভার চাপিয়ে দিল, কিছু বলতে হবে, তা অল্প কথা বলি। উদ্বোধনে পড়লাম দুটি গল্পের কথা। আমার এক সহকর্মী একটু আগে জিজ্ঞাসা করছিলেন, বলছিলেন যে স্বাধীনতা দিবস তো বটে, স্বাধীন কি হয়েছি? একটা প্রশ্ন মনে আসে, স্বাধীনতা কি কোনো বস্তু যা শোকেসে সাজিয়ে রাখা যায়? তা তো নয়, এটা হচ্ছে মানসিকতা। আমাদের আজও গড়ে ওঠেনি সেই মানসিকতা, যে মানসিকতা একটা স্বাধীন দেশকে গড়ে তুলতে সাহায্য করে। উদ্বোধনে যে গল্প দুটি পড়েছি, গল্প দুখানি বলছি, চমৎকার গল্প। এক রাজা আর রানী, তারা দেশ দেখতে বেরিয়েছেন। রাজা রানীকে সঙ্গে করে দেশ দেখছেন। এইবার রানী দেখছেন যে অনেক লোক, খুব বড় লোক, আর অনেক লোকের ঘরে খাবার নেই। তখন রানী রাজাকে বলছেন, এ কি বৈষম্য মহারাজ? স্বামীকে বলছেন যে অনেক লোকের প্রচুর টাকা পয়সা আছে, অনেকের নেই, এটা কেন? আপনি ব্যবস্থা করুন, বা তুমি ব্যবস্থা করো, যা ইচ্ছা। তো রাজা কি করলেন, সবার কাছ থেকে সব সম্পদ কেড়ে নিয়ে সবার মধ্যে ভাগ করে দিলেন। সবাই সমান, কেউ ধনী নয়, কেউ গরিব নয়, সবাই সমান। আবার 1 বছর পরে রাজা আর রানী দুজনে দেখতে বেরিয়েছেন। আবার দেখা যাচ্ছে বেশ কিছু গরিব রয়েছে আর ধনী আছে অনেক। তো রানী বললেন, মহারাজ কি হলো? গতবার তো আমরা সবাইকে সমস্ত সম্পদ সমান করে ভাগ করে দিয়েছি। তখন রাজা বলছেন, যারা সম্পদ পেয়েছিল অনেকেই সে সম্পদটাকে কাজে লাগায়নি, তারা খেয়ে শেষ করে দিয়েছে, দিয়ে আবার দরিদ্র হয়ে গেছে। আর যারা সম্পদটা কাজে লাগিয়েছে তারা ধনী হয়েছে। এই যে মানসিকতা, যে আমি দেশের সম্পদকে কাজে লাগিয়ে দেশকে আরো সমৃদ্ধ করব, আর দেশকে সমৃদ্ধ করলে আমি নিজে সমৃদ্ধ হব, এই যে মানসিকতা, সেইটি আমাদের স্বাধীনতার মূল মন্ত্র। আরেকটি গল্প, সেই গল্প নয়, কাহিনী। আচার্য বিনোবা ভাবে, উনি খুব ভালোবাসতেন বদ্রীনাথ যেতে। তা সম্ভবত খুব বৃদ্ধ বয়সে, সম্ভবত সেটাই তার শেষবারের মতো বদ্রীনাথ দর্শন। তা যাচ্ছেন, রাস্তা খুব খারাপ, ভীষণ খারাপ রাস্তা। তা রাস্তার কাজ চলছে, পাথর ভাঙা চলছে, রাস্তার কাজ চলছে। তা আচার্য বিনোবা ভাবে যাচ্ছেন, সঙ্গে সঙ্গীরা আছেন, হাঁটতে হাঁটতে যাচ্ছেন, খুব কষ্ট করে যাচ্ছেন। প্রথম একজন শ্রমিককে জিজ্ঞেস করলেন, তুমি কি করছো? শ্রমিক তো ওনাকে চেনে না। শ্রমিক দাঁত খিচিয়ে বলল, দেখছেন না কি করছি, পাথর ভাঙছি। কেন পাথর ভাঙছো কেন? বলছে, আমার খেতে হবে না, পেটটা ভরাতে হবে না, রোজগার করতে হবে না। ও আচ্ছা আচ্ছা আচ্ছা, ঠিক আছে। তারপরে আবার যেতে 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 আরেকজন শ্রমিককে বলছেন, তুমি কি করছো? সে বলল, দাঁত খিচিয়ে বলল, রাগ করে বলল, পাথর ভাঙছি, দেখতে পাচ্ছেন না? মহারাজ তখন আচার্য বিনোবা বলছেন, যে কেন পাথর ভাঙছো কেন? বলে, আমার সংসার আছে না, আমার একা খাওয়া শুধু নয়, আমার সংসার আছে, আমার উপর নির্ভর করে অনেকজন, তাদের খাওয়াতে হবে না, তাই পাথর ভাঙছি। আচ্ছা ঠিক আছে। সঙ্গীরা ভাবছে, কি ব্যাপার, বারবার করে একই প্রশ্ন বারবার করছেন কেন?
আবার একটু এগিয়ে গেলেন, আবার একজন শ্রমিককে প্রশ্ন করলেন, কি করছো? সে খুব বিনয়ের সঙ্গে বলল, আগে পাথর ভাঙছি। কেন? কেন মানে, এই যে আপনার মতো বৃদ্ধ মানুষরা এই রাস্তা দিয়ে যেতে ভারী কষ্ট পান, তো তাই এই রাস্তা যাতে একটু সুন্দর করা যায়, আপনাদের মতো মানুষদের যাতে তীর্থযাত্রায় সুবিধে হয়, সেই জন্যে আমি পাথর ভেঙে কাজ করছি। বিনোবা ভাবে সে শ্রমিককে বুকে জড়িয়ে ধরে বললেন, অন্তত একজন নাগরিক তৈরি হয়েছে। এই হচ্ছে স্বাধীনতার অর্থ। দান এবং গ্রহণ দুয়ের যখন সমন্বয় হয়, তখন তাকে বলি স্বাধীনতা। আমরা গ্রহণ প্রতি মুহূর্তে করছি, প্রতি মুহূর্তে গ্রহণ করছি দেশের কাছ থেকে। দান করছি কোথায়? দান কি দান করব? দান বা ত্যাগ যদি বলি, ত্যাগ এবং গ্রহণ। কি ত্যাগ করব? স্বার্থ ত্যাগ করব, আমার ক্ষুদ্র মানসিকতা ত্যাগ করব। কি দান করব? আমার শ্রম দান করব, আমার হৃদয়ের ঔদার্য দান করব। অর্থাৎ আমরা যে কাজে রত আছি, যদি আমরা সেই কাজটি মন দিয়ে করি, তাহলে আর প্রয়োজন হয় না স্বাধীনতার জন্য আলাদা করে কোনো রকম প্রস্তুতির। একজন বলল যে এই হাসপাতালে ভালো চিকিৎসা হয় না, চলো অমুক জায়গায় যাই, ভালো চিকিৎসা হয়। নিশ্চয়ই সেই হাসপাতালে ওই ডাক্তাররা কম শিক্ষিত নন, তারা নিজের কাজটি ঠিক মতো করেন না, তাই আরেক জায়গায় যাওয়ার প্রয়োজন হচ্ছে। একজন বলে এই বিদ্যালয়ে ভালো পড়াশোনা হয় না, চলো অমুক বিদ্যালয়ে যাই। সেই বিদ্যালয়ের শিক্ষকরা কম জ্ঞানী নন, তারা নিজেকে সম্পূর্ণ উজাড় করে দিচ্ছেন না, সম্পূর্ণ দিচ্ছেন না। এই সম্পূর্ণ দান ত্যাগ, এই দান ত্যাগ এবং গ্রহণের যে সামঞ্জস্য করা, সে সামঞ্জস্য করার নাম হচ্ছে স্বাধীনতা। এটি মূল কথা। শুধু গ্রহণ নয়, ত্যাগ ও গ্রহণ, তার মধ্যে যে ভারসাম্য। নাগরিক হয়ে উঠতে হবে। জাতীয় সম্পদ মানে শুধু অর্থ নয়, শুধু শিল্প বিনিয়োগ নয়, জাতীয় সম্পদ মানে সত্যিকারের নাগরিক হয়ে ওঠা। আমার ওপর যেটুকু কাজ ন্যস্ত আছে, আমি সেটুকু কাজ খুব সুন্দর করে করব। এটুকু করলেই আর নতুন করে কিছু করার প্রয়োজন হয় না। অনেক শিক্ষক দেখা যাচ্ছে খুব কাজ করছেন, আমরা বলছি বাহ কি সুন্দর মাস্টারমশাই, কত কাজ করেন। উনি বেশি কিছু করছেন না, কিন্তু উনি তার যেটুকু করার কথা সেটুকু করছেন। বেশি মনে হচ্ছে কেন? অন্যরা কম করছেন বলে। সবাই যদি সমান করে আমার উপর ন্যস্ত দায়িত্বকে পালন করি, সেই তবে হবে সত্যিকারের স্বাধীনতা পালন। এইটুকুই বক্তব্য, একটু আবৃত্তি করে দিই। কাজী নজরুল ইসলামের কবিতা, হে রুদ্র আদেশ দাও। অগণিত মানবের শ্রান্তিহীন অসহায় অশান্ত রোদন ভেসে আসে মোর কানে, নিশীথের বাণীহীন নিস্তব্ধ অন্ধকারে ধরণীর দশদিক হতে। চমকিয়া উঠে মোর ধ্যানের কৈলাসে মহামণি যোগীন্দ্র শিব, কোটি শাখা বাহু মেলি আকাশের পানে, যেমন আশ্রয় মাগে সহস্র শিকড় দিয়া আ করিয়া কাঁদে। দেশে দেশে কাঁদিছে মোর আত্মার আত্মীয়, আমারই স্রষ্টার শ্রেষ্ঠ জীব। সে কোন জন্মের মোর ভুলে যাওয়া পুত্র কন্যা, পিতা মাতা ভাই বোন, তেমনি করুণ রবে আর্তঝঙ্কার তোলে তাহাদের বিপুল রোদনধ্বনি হৃদয়ের নীরব তন্ত্রীতে। গভীর প্রশান্তি মোর উদ্বেলিয়া উঠে সমাধি শয্যায় শুনি, জীবন্ত সমাধি ভীত মানবের অসীম আকুল হাহাকার। সরসে ভাঙিতে চাই সমাধির কারা, তপস্যার বৈনিক স্তূপ। পরম একাকী যেই জন রাখিয়াছে মোরে একাকী করিয়া, ছিন্ন করি সর্বমানবের সঙ্গ হতে। উচ্চস্বরে ডাকি সেই মহাকালে, হে রুদ্র আদেশ দাও বাহিরে আসার। দ্বারে মোর কাঁদে সর্বহারা, নিপীড়িত জনগণ, আত্মীয় স্বজন
পাতাল তলের দৈত্য অসুর দানব বাহিরে আসিয়াছে, ধরণীর সূর্যালোকে মানুষের বেশ ধরি হরিয়াছে মানুষের অধিকার, লুটিয়াছে সুখ শান্তি, টুটিয়াছে স্নেহনীর। হে রুদ্র, আদেশ দাও, শান্তি স্বর্গ হতে টেনে দাও ফেলে ধরণীর ধুলিতলে। আমারে মরিতে দাও সর্ব অবমানিতের সাথে। হেরিনু মৌন শিব মৃদু মৃদু হাসি, শক্তি সাথে অটল কৈলাসে, দুর্যটির ললাটের বন্যী শিখা মাঝে জাগিছে যোগেশ্বরী মহাশক্তি, রক্ত চামুণ্ডা রূপ ধরি যেন রক্ত মহাসিন্ধু। সেই প্রলয়ের রক্ত সিন্ধু ম্লান করে উদিতেছে নব প্রভাতের সূর্য নারায়ণ। সংগ্রাম শ্মশানে আসে যেন দলে দলে বিভূতি তিলক পরি, আধারের কারামুক্ত দেব সেনা দল প্রণতি জানায় সবে নব প্রভাতের নর নারায়ণে। সেই নরনারায়ণকেই আমাদের প্রণাম। অনেক ধন্যবাদ স্যারকে। স্যারের বক্তব্য আমরা শুনলাম এবং আজ এই স্বাধীনতা দিবসে আমাদের সকলের তরফ থেকে এই বক্তব্য, ভারতবর্ষ বোধের সূর্য শুদ্ধ প্রাণে বহমান, প্রলয় বাধা যতই আসুক উত্তরণের গাইব গান। কবি জয়দীপ চট্টোপাধ্যায়ের লেখা কবিতার এই ছোট্ট অংশ দিয়ে আমরা আজ শপথ নিলাম। এরপর ডেকে নেব শিক্ষক কিশোর কুমার সেন মহাশয়কে বক্তব্য দানের জন্য। পরম পূজনীয় আশ্রম অধ্যক্ষ শ্রীমৎ স্বামী বিশ্বময়ানন্দজি মহারাজ, শ্রদ্ধাভাজন আশ্রমস্থিত সাধু ব্রহ্মচারী মহারাজগণ, শ্রদ্ধেয় শিক্ষক শিক্ষিকা বৃন্দ, আমার সহকর্মী বৃন্দ এবং স্নেহের কিছু ছাত্র ভাইরা, আজ আমরা এখানে মিলিত হয়েছি ভারতবর্ষের ৭৫তম স্বাধীনতা দিবস উদযাপন উপলক্ষে। আমি নিজেকে অত্যন্ত গর্বিত বলে মনে করি। আমার জন্ম সার্থক, কারণ এই পবিত্র ভূমি ভারতবর্ষে আমি জন্মেছি। এই পবিত্র লগ্নে, এই পবিত্র আশ্রম প্রাঙ্গণে উপস্থিত হয়েছি কিছু বলার জন্য। এজন্য আমি নিজেকে ধন্য মনে করছি। ছোটবেলা থেকেই আমরা জেনেছি বা পড়েছি, শুনেছি যে স্বাধীনতাহীনতায় কে বাঁচিতে চায় হে, কে বাঁচিতে চায়, দাসত্ব শৃঙ্খল বলো কে পরিবে পায় হে, কে পরিবে পায়, কেউ না, কেউ না। তো এই স্বাধীনতা আমরা পেলাম অনেক স্বার্থ ত্যাগ, অনেক আত্মবলিদানের মাধ্যমে। এই ভারতবর্ষে শক, হুন, দল, পাঠান, মোঘল এরা একে একে এসেছে, আমাদের উপর আক্রমণ চালিয়েছে। কিন্তু এই যে মুঘল শক্তি, এরা কিন্তু ভারতবর্ষে থেকে গেছে, ভারতীয় হয়ে গেছে। তখন আমাদের কোথাও সার্বভৌম সেই অর্থে বিঘ্নিত হয়নি। কখন হতে শুরু করলো? যখন ইংরেজরা, বিশেষত ১৭৫৭ খ্রিস্টাব্দে পলাশির যুদ্ধে ভারতবর্ষের স্বাধীনতা খর্ব হতে থাকলো, তখন থেকেই পলাশির যুদ্ধে অস্তমিত হতে শুরু করে স্বাধীনতার সূর্য। বেনিয়া ইস্ট ইন্ডিয়া কোম্পানির হাত ধরে বণিকের মানদণ্ড দেখা দিল পোহালে সর্বরী রাজদণ্ড রূপে। শাসন যতটা না চলেছে, শোষণ চলেছে আরো বেশি। এই অমানবিক অত্যাচার থেকে, এই শোষণের হাত থেকে বাঁচানোর জন্য এগিয়ে এলেন বীর বিপ্লবী সন্তানেরা। তারা ভারতবর্ষের মুক্তির জন্য ঝাঁপিয়ে পড়লেন। ১৮৮৫ খ্রিস্টাব্দে তৈরি হলো জাতীয় কংগ্রেস। বোম্বের গোকুল দাস তেজপাল সংস্কৃত কলেজে ৭২ জন প্রতিনিধিকে নিয়ে সভা বসল। আগামী দিনের কর্মসূচি ঠিক হলো। গোপাল কৃষ্ণ গোখলে,
উমেশচন্দ্র ব্যানার্জি, সুরেন্দ্রনাথ ব্যানার্জি, দাদাভাই নৌরোজি প্রমুখরা ভারতবর্ষের কাছে হাত লাগালেন। ধীরে ধীরে এই স্বাধীনতা সংগ্রামের ব্যাটন গিয়ে পৌঁছল বিপিনচন্দ্র পাল, লালা লাজপত রায়, বালগঙ্গাধর তিলক, অরবিন্দ ঘোষ প্রমুখের হাতে। ঠিক এই সময়ে আমাদের জাতীয় রাজনীতিতে ভারতবর্ষের মহান আত্মা গান্ধীজির আবির্ভাব। একে একে তিনি অহিংস অসহযোগ আন্দোলন, আইন অমান্য আন্দোলন, ভারত ছাড়ো আন্দোলনের মধ্যে সমগ্র দেশবাসীকে উদ্বেলিত করে তুললেন। এই সময়ে স্বামী বিবেকানন্দের অবদানকেও আমাদের অস্বীকার করে চলবে না, কারণ তাঁর দ্বারাই প্রভাবিত হয়েছেন সেই সময়ের বহু বিপ্লবী। তাদের কাছে, তাদের পকেটেই থাকতো বিবেকানন্দের লেখা গ্রন্থ। এই জন্য আর.জি. প্রধান বলছেন, ঐতিহাসিক আর.জি. প্রধান, যে স্বামী বিবেকানন্দ আমাদের জাতীয়তাবাদের জনক। এইভাবে স্বাধীনতা আন্দোলন চলতে থাকে। এলেন পরবর্তীকালে বলা হয় স্বামীজির মানস সন্তান নেতাজি সুভাষচন্দ্র বসু, এলেন মাস্টারদা সূর্য সেন, চিত্তরঞ্জন দাস, বিপ্লবী বিনয় বাদল দীনেশ, সূর্য সেন, এরকম প্রচুর। এলেন নারী জাতির মহিষী নারীরা, মাতঙ্গিনী হাজরা, প্রীতিলতা ওয়াদ্দেদার, কনকলতা বড়ুয়া, ভোগেশ্বরী ফুকননী, কল্পনা দত্ত, বীণা দাস, লক্ষ্মী স্বামীনাথন, অনেকেই ভারতবর্ষের মুক্তি সংগ্রামে ঝাঁপিয়ে পড়লেন। একদিকে চলছে অহিংস সত্যাগ্রহ আন্দোলন গান্ধীজির নেতৃত্বে, অপরদিকে চরমপন্থীদের হাত ধরে সংগ্রামশীল জাতীয়তাবাদী আন্দোলন। এই সাঁড়াশি আক্রমণের চাপে ব্রিটিশ সরকার চিন্তান্বিত হয়ে পড়ল, তাদের কপালে চিন্তার ভাঁজ পড়ল। তারা ভাবলো আর ভারতবর্ষে থাকা সমীচীন হবে না। দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় রাজকোষ প্রায় নিঃস্ব। ব্রিটিশরা বুঝতে পেরেছিল যে ভারতবর্ষে রাজনৈতিক স্থিরতা স্থাপনের শক্তি তাদের আর নেই। তারা বাধ্য হলেন ভারতবর্ষকে স্বাধীন করতে। 1947 সালের ফেব্রুয়ারিতে ব্রিটেনের প্রধানমন্ত্রী, তৎকালীন প্রধানমন্ত্রী ক্লিমেন্ট এটলি ঘোষণা করলেন যে 1948 সালে 30 জুনের মধ্যে ব্রিটিশ সরকার ভারতের স্বাধীনতার অনুমোদিত করবে। 1947 সালের 18 জুলাই ব্রিটিশ পার্লামেন্টে অনুমোদিত হলো ইন্ডিয়ান ইন্ডিপেন্ডেন্স অ্যাক্ট 1947। কিন্তু ভারতবর্ষের রাজনৈতিক অস্থিরতা এত দ্রুত নিয়ন্ত্রণের বাইরে চলে যেতে থাকলো যে সেই সময়ে ভারতবর্ষে নিযুক্ত ভাইসরয় লর্ড মাউন্ট ব্যাটেন ক্ষমতা হস্তান্তরের তারিখ এগিয়ে আনলেন। তিনি 15ই আগস্ট দিনটিকে ক্ষমতা হস্তান্তরের তারিখ হিসেবে নির্বাচিত করলেন। 14ই আগস্ট জন্ম নিল পাকিস্তান রাষ্ট্র। 15ই আগস্ট, 14ই আগস্ট মধ্যরাত্রে জওহরলাল নেহরু অদ্ভুত সুন্দর বক্তব্য রেখেছিলেন দিল্লির লালকেল্লায়। বিশ্ব যখন ঘুমোচ্ছে, পৃথিবী, ভারতবর্ষ তখন জাগছে। ব্রিটিশ সরকার ক্ষমতা হস্তান্তরের প্রক্রিয়া শুরু করলেন এবং ভারতবর্ষ 15ই আগস্ট পাকিস্তান এবং ভারত এই দুটি পৃথক এবং স্বাধীন সার্বভৌম রাষ্ট্র মানচিত্রে আত্মপ্রকাশ করে। দেশ স্বাধীন হলো, কিন্তু স্বাধীনতার বুকে বিদ্ধ হয়ে রইল দেশভাগের যন্ত্রণা। একদিকে যেমন অগণিত বীর শহীদদের রক্তে রাঙানো স্বাধীনতা, অন্যদিকে তেমনি লাখো লাখো স্বজন হারানোর যন্ত্রণায় বিদ্ধ স্বাধীনতা। একদিকে হারানোর গভীর কষ্ট, অন্যদিকে প্রাপ্তির অপার আনন্দ। এমন আনন্দ বেদনার বহুমাত্রিক স্বাধীনতা দিবস আমাদের জীবনে আর কখনো আসেনি। আমাদের জীবনে এরকম বহুমাত্রিক দিক আর একটিও নেই। জাতির জীবনে স্বাধীনতা দিবসের তাৎপর্য এখানেই। তবে সর্বস্ব হারিয়েও যে স্বাধীনতা আমাদের প্রাপ্তি হলো,
তার অপার আনন্দে প্রতি বছর 15ই আগস্ট আমাদের কাছে বড় হয়ে ওঠে, গভীর হয়ে ওঠে। প্রত্যেক ভারতবাসীর কাছে সেই স্বাধীনতার অপার আনন্দ। আমাদের জীবনে স্বাধীনতা দিবস সবচাইতে গৌরবময় একটি পবিত্রতম দিন। যদিও গৌরবোজ্জ্বল এই দিনটি প্রতি বছর আমাদের কাছে নিয়ে আসে আত্মত্যাগ, আত্মপরিচয়ের বার্তা। তবুও আমরা যখন ভারতবর্ষের গভীরে গিয়ে আত্মবিশ্লেষণে ব্রতী হই, তখন মনের মধ্যে ওঠে অনেক অনেক প্রশ্ন। যে স্বাধীনতা সংগ্রামীরা স্বাধীনতার জন্য ব্রিটিশ শাসকদের বিরুদ্ধে সর্বাত্মক যুদ্ধ করেছিলেন, সেই স্বাধীনতা কি আমরা অর্জন করতে পেরেছি? সত্যি কি আমরা প্রকৃত স্বাধীনতার অধিকারী? অনেকে বলেন স্বাধীনতা দিবস আর কিছুই নয়, রাজনৈতিক ক্ষমতা হস্তান্তরের একটি স্মারক দিবস মাত্র। অনেকে একথাও উচ্চারণ করেন, ইয়ে আজাদি ঝুটা হ্যায়। অনেকে বলেন আমরা প্রকৃত স্বাধীনতার অধিকারী হইনি। তাহলে স্বাধীনতা কি? আজকে যখন রাস্তা দিয়ে আসছিলাম, তখন দেখছিলাম যে রেড লাইট জ্বলছে, অর্থাৎ গাড়ি স্টপ, যেতে পারবো না। তখন মনে হলো আমার তো ইচ্ছা হচ্ছে এগিয়ে যেতে, আমি যেতে পারছি না কেন? তাহলে কি আমি স্বাধীন? বাচ্চারা প্রশ্ন করে আমাদের যে স্যার স্বাধীনতা, আমার তো ইচ্ছে করছে এখন ক্লাস না করে খেলতে যেতে ইচ্ছে করছে, তাহলে কি আমি কই স্বাধীন? আমি সন্ধে উত্তীর্ণ হয়ে বাড়ি ঢুকলে বাবা মা বকছেন, কই স্বাধীন? এখানে আমাদের একটুখানি বোঝার ভুল থেকে যায় যে ওই যে যখন রেড লাইট জ্বলছে, আমি যদি যাই যেখানে গ্রিন লাইট, তারা তো যেতে চাইছে, তাহলে তাদের আমি বাধা দিচ্ছি। অর্থাৎ আমার স্বাধীনতা যেন অন্যের স্বাধীনতাকে হরণ না করে, তারও সঠিকভাবে থাকার স্বাধীনতা আছে। এই স্বেচ্ছাচারিতা এবং স্বাধীনতার মধ্যে আমরা পার্থক্যটা খুঁজে পাই না। কি ছিল স্বাধীনতা সংগ্রামের উদ্দেশ্য? এখানে বলা দরকার, বিশেষত আমার ছাত্র ভাইরা খুব কম, হয়তো তাদের কাছে বার্তা পৌঁছবে। নতুন প্রজন্মের বোঝা উচিত স্বাধীনতা মানে শুধু পরাধীনতা, শৃঙ্খল মোচন নয়। স্বাধীনতা মানে ব্যক্তির ইচ্ছার স্বাধীনতা, রাজনৈতিক স্বাধীনতা, অর্থনৈতিক স্বাধীনতা, হ্যাঁ, ব্যক্তির সদিচ্ছা স্বাধীনতা। মহারাজ এই কথাটা আরো বেশি আকর্ষণীয়। আমাদের দেশের স্বাধীনতা সংগ্রামের মূল উদ্দেশ্যই ছিল আত্মনিয়ন্ত্রণের অধিকার অর্জন। আত্মনিয়ন্ত্রণের অধিকার অর্জনের মাধ্যমে অসাম্প্রদায়িক, প্রতিটি শব্দ কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ, অসাম্প্রদায়িক প্রগতিশীল একটি গণতান্ত্রিক রাষ্ট্র প্রতিষ্ঠা করা, মানুষের মৌলিক ন্যায়সঙ্গত অধিকারকে সুনিশ্চিত করে বৈষম্য, অন্যায়ের অবসান ঘটিয়ে একটি দারিদ্র্যমুক্ত, একটি সুখী, একটি সমৃদ্ধ সমাজ প্রতিষ্ঠা করা। অত্যন্ত ভাবগম্ভীর শব্দগুলো, কিন্তু বড়ই দুঃখের সঙ্গে আমরা লক্ষ্য করি যে স্বাধীন ভারতবর্ষে আমাদের দেশে সদর্পে রাজ করছে নারী নির্যাতন, নারী অবমাননা, ধর্মের নামে হিংসা, সাম্প্রদায়িক বিভেদ, নিরক্ষরতা, অসহিষ্ণুতা, অন্ধবিশ্বাস, কুসংস্কার, বাক স্বাধীনতা, এরকম অজস্র সামাজিক বিষ আমাদের মধ্যে প্রবেশ করেছে। দুর্নীতি ও স্বজন পোষণ এখনো বন্ধ হয়নি। দলীয়করণ বা রাষ্ট্রের সম্পদ লুণ্ঠন থামানো যায়নি। নারী তার পূর্ণ অর্থনৈতিক স্বাধীনতা লাভ করতে পারেনি। ক্রমবর্ধমান বেকারত্বের অভিশাপ আমাদেরকে আষ্টে পিষ্টে জড়িয়ে রয়েছে। আমরা একথা তাই মর্মে মর্মে উপলব্ধি করি যে আমরা বাইরে এসেছি বটে, কিন্তু প্রকৃত স্বাধীনতার অধিকারী হইনি। আমরা কেবল খাঁচার দ্বারে এসে পৌঁছেছি, পায়ে এখনো শিকল বাঁধা আছে। তবে হ্যাঁ, সর্বসাধারণের মৌলিক স্বার্থের প্রশ্নে, দারিদ্র্য, বেকারত্ব, নারীর কল্যাণে
অনেক কাজ হয়েছে বটে, এখনো অনেক কাজ বাকি। এই বৈষম্যের শিকড়, সব থেকে বড় সমস্যা যেটি, এটিকে আমাদের উপড়ে ফেলতে হবে। সমাজ, সংস্কৃতি, অর্থনীতি সহ বিভিন্ন গুরুত্বপূর্ণ প্রশ্নে স্বাধীন ভারতবর্ষে যথাযথ পরিচর্যা হয়নি। এ দায়িত্ব আমাদের নিতে হবে। পরিবেশ তৈরি করতে হবে। অনেক জঙ্গি সংগঠন ভারতবর্ষকে ভেঙে টুকরো টুকরো করতে চাইছে। এই শত্রুর হাত থেকে রক্ষা পাওয়ার জন্য আমাদের সদা জাগ্রত থাকতে হবে, সদা সতর্ক থাকতে হবে। তাই এর উপায় কি? ব্যক্তি স্বার্থ চরিতার্থ করলে কিন্তু এর উপায় হবে না। সমষ্টির স্বার্থ দেখতে হবে। দেশের জন্য, দশের জন্য এই গুরুদায়িত্ব পালনে আমাদের সকলকে একজোট হয়ে উপলব্ধি করতে হবে। এখানেই জাতীয়তাবোধের মূল্যায়ন পাবো আমরা। জাতীয়তাবোধ বিশ্লেষণ করলে দেশপ্রেম এবং ঐক্যবদ্ধ এই দুটো রূপ আমরা পাবো মূলত। এটি একটি অনুভূতি, একটি ফিলিংস, একটি ভাবগত ধারণা। তাই একবার একটি ক্লাস 7-এর স্টুডেন্ট আমাদের প্রাক্তন রাষ্ট্রপতি শ্রদ্ধেয় এপিজে আব্দুল কালামকে প্রশ্ন করেছিল যে আমাদের স্ট্রেংথ কোথায় ভারতবর্ষে, আর আমাদের উইকনেসই বা কোথায়। উনি বললেন, খুব সুন্দর, আমার খুবই ভালো লেগেছিল, যে স্ট্রেংথ হচ্ছে আমাদের 600 মিলিয়ন যুবক, আর উইকনেস হচ্ছে এ নেশন উইদাউট ভিশন। নেশন ডাইজ উইদাউট ভিশন, ইউ হ্যাভ ভিশন। এই উত্তর তিনি দিয়েছিলেন। তাই বলবো, স্বাধীনতার মর্ম উপলব্ধি করে, স্বাধীনতার চেতনায় উদ্বুদ্ধ করে দেশকে এগিয়ে নিয়ে যাওয়ার দীক্ষায় আমাদেরকে দীক্ষিত হতে হবে। আজকের স্বাধীনতা দিবসে এটাই প্রত্যাশা। আসুন আমরা সকলে মিলে মাতৃভূমির সেই বীর বিপ্লবীদের, শহীদদের, স্বাধীনতা যোদ্ধাদের প্রতি সশ্রদ্ধ প্রণতি জানাই এবং তাদের দেখানো পথ অনুসরণ করে আমরা এক নতুন ভারতবর্ষ তৈরি করার দৃঢ় শপথের আগুনে অঙ্গীকার হই। নমস্কার। অনেক ধন্যবাদ স্যারকে। স্বাধীনতা দিবসের তাৎপর্য এবং আজকের প্রেক্ষাপট খুব সুন্দরভাবে তিনি আমাদের সামনে তুলে ধরলেন। এরপর আমরা আহ্বান জানাচ্ছি আবৃত্তি পরিবেশনের জন্য স্বামী সাধ্যানন্দজি মহারাজকে। ৭৫তম স্বাধীনতা দিবস উপলক্ষে উপস্থিত সবাইকে আমার শ্রদ্ধা, প্রণাম ও নমস্কার জানাই। আজকে যে আমি কবিতাটি পাঠ করব সেটি পদাতিক কবির লেখা। স্বাধীনতা সংগ্রাম, রাজনৈতিক আন্দোলন ও সাম্প্রদায়িক দাঙ্গার পরিপ্রেক্ষিতে লেখা এই কবিতা। কবিতার নাম কেন এলো না। সারাটা দিন ছেলেটা নেচে নেচে বেরিয়েছে। রাস্তায় আলো জ্বলছে অনেকক্ষণ, এখনো বাবা কেন এলো না মা? বলে গেল মাইনে নিয়ে সকাল সকাল ফিরবে, পুজোর যা কেনাকাটা এই বেলা সেরে ফেলতে হবে বলে গেল। সেই মানুষটা এখনো এলো না। কড়ার গায়ে খুন্তিটা আজ একটু বেশি রকম নড়ছে। ফ্যান গালতে গিয়ে পাটা পুড়ে গেল। জানালার দিকে মুখ করে ছেলেটা বই নিয়ে বসলো মাদুরে। সামনে ইতিহাসের পাতা খোলা, ঘড়িতে টিক টিক শব্দ, কলে জল পড়ছে। ও বাড়ির প্রাচীলটা থেকে লাফিয়ে নামলো একটা গোঁফওয়ালা বেড়াল। বাপের আদরে মাথা খাওয়া ছেলের মতো হিজিবিজি অক্ষরগুলো একগুয়ে অবাধ্য, যতক্ষণ পুজোর জামা কেনা না হচ্ছে নড়বে না। এখনো বাবা কেন এলো না মা? রান্না কোন কালে শেষ, গা ধোয়াও সারা। মা এখন বুনতে বসে কেবলই ঘর ভুল করছে। খুট করে একটা শব্দ, ছিটকিনি খোলা। কে? মা, আমি খোকা। গলির দরজায় ছেলেটা দাঁড়িয়ে, এখনো রেডিও খবর বলছে। মানুষটা এখনো কেন এলো না? একটু এগিয়ে দেখবে বলে ছেলেটা রাস্তায় পা দিল। মোড়ে ভিড়, একটা কালো গাড়ি আর খুব বাজি ফুটছে।
কিসের পুজো আজ? ছেলেটা দেখে হাসতে গেল। তারপর অনেক রাত্রিতে বারুদের গন্ধে ভরা রাস্তা দিয়ে অনেক গলি গলি ঘুরে মৃত্যুর পাশ কাটিয়ে বাবা এলো, ছেলে এলো না। নমস্কার। তোমার পরে ঠেকাই মাথা, তোমাতে বিশ্বময়ী, তোমাতে বিশ্বমায়ে আঁচল পাতা। ও আমার দেশের মাটি, তোমার পরে ঠেকাই মাথা। তোমার পরে ঠেকাই মাথা। তুমি মিশেছ মন দেহের সনে, তুমি মিলেছ মোর প্রাণে মনে, মিশেছ মোর দেহের সনে, তুমি মিলেছ মোর প্রাণে মনে। তোমার ওই শ্যামল বরণ কোমল মূর্তি মর্মে গাথা। ও আমার দেশের মাটি, তোমার পরে ঠেকাই মাথা। দেশের মাটি, তোমার পরে ঠেকাই মাথা। তোমার কোলে জনম আমার, মরণ তোমার বুকে। তোমার কোলে জনম আমার, মরণ তোমার বুকে। তোমার পরে খেলা আমার দুঃখে সুখে, তুমি অন্য মুখে তুলে দিলে, তুমি শীতল জলে জুড়াইলে, অন্য মুখে তুলে দিলে, তুমি শীতল জলে জুড়াইলে। তুমি যে সকল সহা সকল বহা মাতার মাতা। ও আমার দেশের মাটি, তোমার পরে ঠেকাই মাথা। আমার দেশের মাটি, তোমার পরে ঠেকাই মাথা। অনেক তোমার পেয়েছি গো, অনেক নিয়েছি মা। অনেক তোমার পেয়েছি গো, অনেক নিয়েছি মা। তবু জানি রে যে কি বা তোমার দিয়েছি মা। তবু জানি রে যে কি বা তোমায় দিয়েছি মা। আমার জনম গেল বৃথা কাজে, আমি কাটানো দিন ঘরের মাঝে, জনম গেল বৃথা কাজে, আমি কাটানো দিন ঘরের মাঝে। তুমি বৃথা আমায় শক্তি দিলে,
নমস্কার। কবিতা আমার নাম ভারতবর্ষ, কবি অমিতাভ দাশগুপ্ত। স্টেনগানের বুলেটে বুলেটে আমার ঝাঁঝরা বুকের ওপর ফুটে উঠেছে যে মানচিত্র, তার নাম ভারতবর্ষ। আমার প্রতিটি রক্তের ফোঁটা দিয়ে চা বাগিচায় কফি খেতে, কয়লা খাদানে, পাহাড়ে, অরণ্যে লেখা হয়েছে যে ভালোবাসা, তার নাম ভারতবর্ষ। আমার অশ্রুর জল সেচে আর হাড়ের ফসফেটে খুনির চেয়েও রুক্ষ কঠোর মাটিতে বোনা হয়েছে যে অন্তহীন ধান ও গানের স্বপ্ন, তার নাম ভারতবর্ষ। আমার ঠান্ডা মুখের ওপর এখন গাঢ় হয়ে জমে আছে ভাকরা নাঙালের পাথুরে বাঁধের গম্ভীর ছায়া। ডিগবয়ের বুক থেকে মায়ের দুধের মতো উঠে আসা তেলে ভেসে যাচ্ছে আমার সারা শরীর। কপাল থেকে দাঙ্গার রক্ত মুছে ফেলে আমাকে বুকে করে তুলে নিতে এসেছে আমেদাবাদের সুতোকলের জঙ্গি মজুর। আমার মৃতদেহের পাহারাদার আজ প্রতিটি হাল বহনকারী বলরাম, প্রতিটি ধর্ষিতা আদিবাসী যুবতীর শোক নয়, ক্রোধের আগুনে দাউ দাউ জ্বলে যাচ্ছে আমার শেষ শয্যা। ভরাট গর্ভের মতো আকাশে আকাশে কেঁপে উঠছে মেঘ, বৃষ্টি আসবে। ঘাতকের স্টেনগান আর আমার মাঝ বরাবর ঝরে যাবে বরফ গলা গঙ্গোত্রী। আর একটু পরেই প্রতিটি মরা খাল, বিল, পুকুর কানায় কানায় ভরে উঠবে আমার মায়ের চোখের মতো। প্রতিটি পাথর ঢেকে যাবে উদ্ভিদের সবুজ চুম্বনে, ওড়িশির ছন্দে, ভরতনাট্যমের মুদ্রায়, সাঁওতালি মাদলে আর ভাংরার আলোড়নে জেগে উঠবে তুমুল উৎসবের রাত। সেই রাতে, সেই তারায় তারায় ফেটে পড়া মেহফিলের রাতে তোমরা ভুলে যেও না আমাকে, যার ছেঁড়া হাত, ফাঁসা জঠর, উপড়ে আনা কলজে, ফোঁটা ফোঁটা অশ্রু, রক্ত, ঘাম, মাইল মাইল অভিমান আর ভালোবাসার নাম, স্বদেশ, স্বাধীনতা, ভারতবর্ষ। নমস্কার। ভারতবর্ষ সূর্যের এক নাম, আমরা রয়েছি সেই সূর্যের দেশে। লীলা চঞ্চল সমুদ্রে অবিরাম, গঙ্গা যমুনা ভাগীরথী যে থামে সে। ভারতবর্ষ সূর্যের এক নাম, আমরা রয়েছি সেই সূর্যের দেশে। লীলা চঞ্চল সমুদ্রে অবিরাম, গঙ্গা যমুনা ভাগীরথী যে থামে সে। ভারতবর্ষ সূর্যের এক নাম। ভারতবর্ষ মানবতার এক নাম, মানুষের লাগি মানুষের ভালোবাসা। প্রেমের জোয়ারে এ ভারত ভাসমান, যুগে যুগে তাই বিশ্বের যাওয়া আসা। ভারতবর্ষ মানবতার এক নাম, মানুষের লাগি মানুষের ভালোবাসা। প্রেমের জোয়ারে এ ভারত ভাসমান, যুগে যুগে তাই বিশ্বের যাওয়া আসা।
সব তীর্থের আঁকা বাঁকা পথ ঘুরে প্রেমের তীর্থ ভারত তীর্থে মেশে ভারতবর্ষ সূর্যের এক নাম। ভারতবর্ষ সাম্যের এক নাম, অস্পৃশ্যতা হিংসায় দেশ ভুলে কণ্ঠে সবার একতার জয়গান, ভেদাভেদ ভুলে বক্ষে নিয়েছে তুলে ভারতবর্ষ সাম্যের এক নাম, অস্পৃশ্যতা হিংসায় দেশ ভুলে কণ্ঠে সবার একতার জয়গান, ভেদাভেদ ভুলে বক্ষে নিয়েছে তুলে দেবতায় দেশে মানুষ হয়েছে জানি, মানুষকে দেখি গণদেবতার বেশে ভারতবর্ষ সূর্যের এক নাম। আমরা রয়েছি সেই সূর্যের দেশে, লীলা চঞ্চল সমুদ্রে অবিরাম, গঙ্গা যমুনা ভাগীরথী যে থামে সে ভারতবর্ষ সূর্যের এক নাম। নমস্কার। জননী জন্মভূমি সুভাষ মুখোপাধ্যায়। আমি ভীষণ ভালোবাসতাম আমার মাকে, কখনো মুখ ফুটে বলিনি। টিফিনের পয়সা বাঁচিয়ে কখনো কখনো কিনে আনতাম কমলা লেবু। শুয়ে শুয়ে মার চোখ জলে ভরে উঠত। আমার ভালোবাসার কথা মাকে কখনো আমি মুখ ফুটে বলতে পারিনি। হে দেশ, হে আমার জননী, কেমন করে তোমাকে আমি বলি, যে মাটিতে ভর দিয়ে আমি উঠে দাঁড়িয়েছি, আমার দু হাতে 10 আঙুলের তার স্মৃতি। আমি যা কিছু স্পর্শ করি সেখানে হে জননী তুমি। আমার হৃদয় বিনা তোমারই হাতে বাজে। হে জননী, আমরা ভয় পাইনি। যারা তোমার মাটিতে নিষ্ঠুর থাবা বাড়িয়েছে, আমরা তাদের ঘাড় ধরে সীমান্ত পার করে দেব। আমরা জীবনকে নিজের মতো করে সাজাচ্ছিলাম, আমরা সাজাতে থাকব। হে জননী, আমরা ভয় পাইনি। যজ্ঞে বিঘ্ন ঘটেছে বলে আমরা বিরক্ত। মুখ বন্ধ করে অক্লান্ত হাতে হে জননী আমরা ভালোবাসার কথা বলে যাব। নমস্কার। নমস্কার, আমি সুভাষ, শুভ দাশগুপ্ত। তোমার পাথরে দিয়েছি মালা, এত মালা, এত ফুল। তুমি ঢাকা পড়ে গেছো। তুমি পাথর না হলে রাগ করতে। 56 বছর আগের এক মধ্যরাতে এলগিন রোডের 3 তলার ঘরে আলো ঝুলছিল। চাদর গায়ের এক ছায়ামূর্তি পায়চারি করছিল অবিরাম। বাইরের রাস্তায় ইংরেজ পুলিশের চর সতর্ক সজাগ চোখে দেখছিল।
রাস্তার সব সতর্কতাকে বুদ্ধ বানিয়ে তুমি তখন অন্ধকার চিরে ছুটে চলেছ আলোর পথে। দেশের মানুষ কাকপক্ষী কেউ টের পায়নি। তুমি চলে যাবার পর ৫৬টা শীত, বর্ষা, গ্রীষ্ম উধাও, তুমিও। সেই থেকে প্রত্যেক জানুয়ারিতে পৃথিবীর এপাড়া ওপাড়া সব মাটিতে তোমার অনস্বর পায়ের ছাপ, সব রাইফেলে তোমার বুকের বারুদ, সব কুচকাওয়াজে তোমার সেনার ছন্দ পরশ পাথরের মতো স্বাধীনতাকে খুঁজেছে তোমার অন্তরে লুকিয়ে থাকা খ্যাপা। তোমার গন্তব্য ছিল স্বাধীনতা, তোমার পথ ছিল স্বাধীনতা, তোমার স্বপ্ন ছিল স্বাধীনতা, তোমার প্রেম ছিল স্বাধীনতা। তুমি রক্ত চেয়েছিলে স্বাধীনতার জন্য, তুমি তাই পাথর। যারা স্বাধীনতার আড়ালে চেয়েছিল গদি, চেয়েছিল সিংহাসন, ইংরেজের ছেড়ে যাওয়া লুটের রাজ্যপাট, তারা রইল সুখে। ভারতবর্ষের টাকাই তাদের সুখ, তোমার নয়। ভারতবর্ষের অফিসে আদালতে তাদের ছবি, তোমার নয়। ভারতবর্ষের সংবিধানে তাদের শৈশাবুদ, তোমার নয়। ইংরেজ গরিব মানুষকে পায়ের নিচে রাখত, আমরা বড় লোকদের মাথায় করে রেখেছি। স্মাগলার কিংবা ডাকাতকে জোর হাতে সভাপতির আসনে আহ্বান করেছি। ইংরেজ এদেশের ধন সম্পত্তি লুট করত, আমরা দেশটাকে বেচে দিচ্ছি। ইংরেজ দিয়েছে চাবুক, লাঠি, গুলি, আমরা দিয়েছি মাস্তান, মাফিয়া, নেতা আর বুলি। ইংরেজ দিয়েছে কালাপানি, সেলুলার জেল, আমরা দিয়েছি টিভিতে সুপারহিট মোকাবিলা আর আইন সভায় আয়ারাম গয়ারামের খেল। ৫৬ বছর আগের এক মধ্যরাতে পরাধীন এই দেশ ছেড়ে তুমি চলে গিয়েছিলে স্বাধীন এক স্বদেশে ফিরে আসার স্বপ্ন নিয়ে। তুমি ফিরে আসনি। স্বাধীনতা এসেছে, তার কাঁধের ঝুলি ভোর নিয়ে এসেছে ভোট নামক রাজসূয় যজ্ঞ, গণতন্ত্র নামক চিরায়ত মাৎসন্যায়, প্রগতি নামক লোক ঠকানো স্ট্যাটিস্টিক্স, সংহতি নামক বিস্ফোরণের চুরমার, ঐতিহ্য নামক মন্দির মসজিদের ঝগড়া, আর আসমুদ্র হিমাচল ভরিয়ে দেওয়া ভাষণ, ভাষণ আর ভাষণ। ৫৬ বছর ধরে তুমি পাথর হয়ে আছো। ৫৬ বছর ধরে ভারতবর্ষ অধীর অপেক্ষায় কান পেতে আছে। ইথার তরঙ্গে কবে হঠাৎ শোনা যাবে স্বাধীনতার নিজস্ব কণ্ঠস্বর। আমি সুভাষ বলছি। পতাকা ওরে ত্রিবর্ণ গরিমায় ভারতে, মিছিল হাঁটে দল বদলের পথে ভারতে। হৃদয়ে রবীন্দ্রনাথ, চেতনায় নজরুল, আওয়াজ তোলে ভারতে। সাদা পায়রা নেমে আসে পথে, পতাকায় ত্রিবর্ণ আলোকিত অন্ধকারে। নমস্কার। আজ স্বাধীনতা দিবস। ভারত মাতাকে সম্মান ও শ্রদ্ধা জানাতে এবং আজকের দিনটিকে উদযাপিত করতে আমার নিবেদনে দুটি কবিতা। প্রদীপ্ত গড়িয়ার কবিতা ১৫ই আগস্ট। দিনটি ক্যালেন্ডারে দাগিয়ে রেখেছেন কমলাকান্ত চট্টোপাধ্যায়। কমলবাবু প্রবীণ মানুষ, স্বাধীনতা সংগ্রামী। ৪ দশকে
অনেক রক্ত ঝরিয়েছেন তিনি। দিনটা কাছে এলে মনে খুশির হাওয়া ছাতি ফুলে ওঠে। পাড়ার ছেলেরা এসেছিল। দাদু, শরীর কেমন আছে? যেতে পারবেন তো? সুরেশটা বলেছিল ভ্যানে করে নিয়ে যাব। বড় ভালো ছেলে। আজ কমলবাবু ভোর ভোর উঠেছেন। ভোলাকে দিয়ে নতুন ধুতি পাঞ্জাবি আনিয়েছেন। অন্য দিনের ভাবনাগুলো। বাবা মা মরা নাতনিটা বড় হয়েছে। অফিসের মেয়েরা কাঁটা ঝোপের গন্ধ মেখে ফেরে কেন? প্রকৃত স্বাধীনতা পেয়েছে কি? দেশটা বদলে গেল। এসব ওলটপালট ভাবনাগুলো আজ আসবে না। নাচে গানে কেটে যাবে দিন। নাতনি সকাল সকাল গরম জলে গা মুছিয়ে দিয়েছে, তৈরি করেছে নতুন ধুতি পাঞ্জাবিতে। বাইরে সুরেশদের হর্নের আওয়াজ। দাদু, আমরা এসে গেছি। দাদু, আমরা কিন্তু এসে গেছি। ভ্যানে চড়ে পতাকা তুলতে চলেছেন কমলাকান্ত চট্টোপাধ্যায়। প্রবীণ মানুষ, স্বাধীনতা সংগ্রামী। চারজোড়া চকচকে চোখ তাকাচ্ছিল আর চোখে। দাদুকে পৌঁছে দিয়ে ঢুকেছি ঘরে। সূর্য হেলেছে পশ্চিমে। দিনটা শেষ হয়ে গেল। দাদু একা ফিরছেন টলতে টলতে, লাঠি হাতে। পথে দুজন মাতালের কটাক্ষ। শালা বুড়ো, ঘর সামলাতে পারে না, দেশ স্বাধীন করবে। ঘরের সামনে জটলা, ভেতরে লোকজন। সিলিং ফ্যানে ঝুলছে 13 হাত পতাকা। রক্তমাখা নাতনি পড়ে রয়েছে মেঝেই, শরীরে কীটের দংশন। আজ 15ই আগস্ট, স্বাধীন হবার দিন। আজ স্বাধীন হবার দিন। নন্দলাল বাউরির কবিতা স্বাধীনতাটা কেমন। তা শুনে নাইকা, আমার কথাগুলান মন দিয়ে শুনবেন। বহুত দিনের কথা। তবে আমার বয়সটাও তো অনেক হইল। সেই মুসলমানের আমল থেকে আইজ তক কত যে বদলাইল দেশটার, তা ঠিক ঠিকানা নাই। মুসলমানেরা রাজা হইল, সমুদ্রের পাড়ে থেইকা গোটা দেশটাকে কতদিন ধইরা কত লতিজা কইল। তখন দেশটাকে কতদিন ধইরা কত ছিলা গিলা মইল অনেক। বলতে লাগলো স্বাধীনতা চাই, স্বাধীনতা চাই। আর ওদিকে তখন দেশের বড় বড় নেতারা সাহেব গলানের সঙ্গে ফুসুর ফাসুর কইল। লাল মুখাগলা দেশ ছাইরা চইলা গেল। তা আমি আইকা দেখতে লাগলো মনের সুখে। এমন সময় পিছু থাইকা কে আমাকে মারল এক লাথি। আমি ঘুইরা ভাইলাতে দেখি এক ফুল প্যান্টুল পরা বাবু ভাইলে আছে লাল চৈখে। সালা, জানিস না আজ 15ই আগস্ট, ভারতবর্ষের স্বাধীনতা দিবস? আর তুই সালা দাঁড়াই আছিস ছেঁড়া জামা কাপড় পইরা। ভাগ সালা, স্টুপিট, স্টুপিট কোথাকার। আমি বাবু হম্বতম্ব হইয়া ভাইলা রইলুম অনেক। তারপরে ডরে ডরে বইলাম, তা আজ্ঞা স্বাধীনতাটা কেমন বটে? ওয়াকে তো কোনোদিন দেখি নাই বাবু, ওয়াকে তো কোনোদিন দেখি নাই। আমাদের উদ্দেশ্যে কিছু বলবেন এবং ধন্যবাদ জ্ঞাপন করবেন প্রধান শিক্ষক মহারাজ। Auxiliary enabled. ওম নমো ভগবতে শ্রীরামকৃষ্ণায়। এখানে উপস্থিত প্রণম্য মহারাজগণ, শ্রদ্ধেয়
ব্রহ্মচারীগণ, শ্রদ্ধেয় শিক্ষক শিক্ষাকর্মীবৃন্দ, উভয় স্কুলেরই প্রাথমিক এবং উচ্চ বিদ্যালয়ের অন্যান্য অতিথিবৃন্দ ও আমার প্রিয় আশ্রম বালকেরা, আমরা মোটামুটি যে সংক্ষিপ্ত অনুষ্ঠান আমরা শ্রবণ করলাম, দেখলাম, তাতে মোটামুটি একটা ইম্প্যাক্ট একটা রয়েছেই। কয়েকজন বক্তা, বিশেষ করে কিশোরবাবু, উনি ওনার বক্তব্যের মাধ্যমে আমাদের মোটামুটি স্বাধীনতার বিষয়টা কী, স্বাধীনতা সংগ্রামীরা ওনারা কী চেয়েছিলেন এবং আমাদের বর্তমানে কি করা উচিত তার সূত্রগুলো সমস্তই ধরিয়ে দিয়ে গেছেন। কয়েকজন আমাদের মধ্যে বক্তব্য এবং কবিতাও রাখলেন। সুন্দর একটা পরিবেশ সৃষ্টি হয়েছে। মহারাজও আমাদের টাইম দিয়েছেন, ওনার সেবাব্রতে প্রোগ্রাম ছিল, ওখান থেকে তড়িঘড়ি আমাদের অনুষ্ঠানটা অ্যাটেন্ড করবার জন্য উনি চলে এসেছেন। ওনার শরীর খারাপ, একটু চাপ পড়েছে, সেই জন্য ওনাকে আমার প্রণাম জানাই। এতক্ষণ মধ্যে যে আমাদের আলোচনা চলছিল তার মূল একটা জিনিসে আমরা দাঁড়িয়ে রয়েছি, যেটা আমি প্রায় বলি ঘুরিয়ে ফিরিয়ে, স্বাধীনতা আমরা পেয়েছি, এখন আমাদের স্বাধীনতাটাকে বজায় রাখতে হবে। কিভাবে হবে সেটা? আমাদের যে ভারতীয় সংস্কৃতি, এইটা অ্যাকচুয়ালি স্বাধীনতা সংস্কৃতি, পরাধীনতার থেকে বেরিয়ে আসা। আমাদের পরাধীনতা কোথায় কোথায় রয়েছে, বন্ডেজ বন্ধন কোথায় কোথায় রয়েছে, আমাদের সামাজিক বন্ধন রয়েছে, দৈহিক বন্ধন রয়েছে, মানসিক বন্ধন রয়েছে, বৌদ্ধিক বন্ধন রয়েছে। এই সমস্ত বন্ধন থেকে আমরা যখন স্বাধীন হব তখনই আমরা ঠিক ঠিক স্বাধীনতাকে অনুভব করব। আর এটাই ভারতীয় কালচার। আমরা যে যত স্বাধীন সে তত ধার্মিক। তো আমরা সকলে জানলাম যে ভারতের অনেক সমস্যা রয়েছে, কিশোরবাবু অনেক বললেন, তার সূত্রও দেখিয়ে দিয়ে গেছেন কি করতে হবে। স্বামীজি সেইটাকে ছোট করে বলেছেন যে ম্যান মেকিং ইজ মাই মিশন। সব রেডি রয়েছে, মানুষ চাই, মানুষ চাই। কীরকম মানুষ? উনি বলছেন পশু নয়, মানুষ চাই। উনি বলছেন চরিত্রবান মানুষ। চরিত্রবান মানুষ কি করবে? তার চরিত্র দিয়ে সমাজের, নিজের এবং সমাজের কল্যাণ সাধন করবেন। চরিত্র কি? বিশেষ কিছু গুণের সমাহার, যেমন আত্মসংযম, আত্মশ্রদ্ধা, সত্যনিষ্ঠা, সৌজন্য, অবিচলতা, সময়ানুবর্তিতা, এই সমস্ত গুণের সমাবেশ। এটাই আমাদের দরকার রয়েছে। ভারত হয়েছে কিন্তু দাঁড়িয়ে থাকার জন্য একটা কিছু চাই তো। আমরা যখন দেশ বলি তখন শুধুমাত্র ভূখণ্ডকে বুঝি না, দেশটা একটা আইডিয়া, এটা আমাদের মাথার মধ্যে রয়েছে। আর এই দেশটাকে গড়তে হলে মানুষকে গড়তে হবে চরিত্রবান মানুষ দিয়ে। আমি বললাম চরিত্র জিনিসটা কি। আমরা যখনই কোনো ছবি আঁকতে যাই তার একটা বেস দরকার রয়েছে, যার উপর আমরা ছবি আঁকবো, ক্যানভাস দরকার রয়েছে, তা নাহলে আমরা কোনো রং সেখানে প্রয়োগ করতে পারবো না। শ্রীরামকৃষ্ণ সুন্দরভাবে বলতেন, উনি বলতেন এক লিখে তার পেছনে অনেক শূন্য দিতে থাকো, তার অনেক মূল্য হতে থাকে, কিন্তু এককে যদি মুছে দেওয়া হয় তাহলে কিন্তু আর শূন্যের কোনো মূল্য থাকে না। এই এক হচ্ছে আমাদের চরিত্র। এইটা যদি ঠিক থাকে তাহলে দেশ দশ সমস্ত কিছুই আমাদের ঠিকঠাক থাকবে। আমাদের চরিত্র দিয়ে আমরা যদি সামনে এগিয়ে আসি তাতে আমাদের দেশ এগোবে। একটা ছোট্ট একটা গল্প বলি। এক জায়গায় খুব দুর্ভিক্ষ লেগেছে, খাদ্যের অভাব, মানুষের কাছে যা রয়েছে তারা সেটা সংরক্ষণ করতে আরম্ভ করেছে। এবং যখনই ভাবছে যে ওর সঙ্গে আত্মীয়তা করলে ও হয়তো পরে আমায় চাইতে পারে, সে না না আমার কাছে কিছুই নেই। যদি কেউ অনুসন্ধান করে খুঁজে নিয়ে যায় সেই ভয়ে খাদ্যকে সব লুকিয়ে লুকিয়ে রাখত এবং অপরের সঙ্গে সম্পর্ক বিচ্ছিন্ন করে আত্মকেন্দ্রিক হয়ে অবস্থান করছিল। বাহির থেকে একজন ব্যক্তি, উনি একদিন এলেন, এসে বলছেন তোমাদের গ্রামে একদিন থাকবো। এসে দেখলেন সমস্ত গ্রামবাসী প্রত্যেকের থেকে বিচ্ছিন্ন। একজন বললেন তুমি এখানে থাকতে পারবে না, তুমি তাড়াতাড়ি চলে যাও, এখানে খাবার দাবার কিন্তু পাবে না। উনি বলছেন না না, খাওয়ার জন্য আমি আসিনি, এখানে আমি থাকতে এসেছি, আর খাওয়ার চিন্তা নেই, আমি খাবার টাবার সঙ্গেই এনেছি। বলছে ও তাই, তাহলে থাকো। না শুধু আমি খাবো না, আমি আপনাদেরকেও খাওয়াবো। আপনারা কেউ পাথরের ঝোল খেয়েছেন? পাথরের ঝোল হয় নাকি? বলছে হ্যাঁ হয়, আমি জানি। ঠিক আছে, এটা করে খাওয়ান দেখি। যেখানে বহু মানুষের বসবাস রয়েছে উনি সেখানে গেলেন, গিয়ে উনি পাত্র নিলেন, নিচে আগুন ধরালেন,
জল টল ঢাললেন। তারপর উনি ব্যাগ থেকে একটা ছোট্ট রুমাল বের করলেন, তাই কি একটা অদ্ভুত পাথর উনি সেটা পাত্রের মধ্যে ফেলে দিলেন। অনেক লোক খাদ্যের অভাবে খাদ্য সঞ্চয় করে রাখছিল, অল্প অল্প করে খাচ্ছিল। যখন দেখছে একটা লোক আমাদের খাওয়াতে চায়, সেই জন্য কী একটা পাথরের ঝোল একটা বানাবে, তারা বাড়ি থেকে সকলে উঁকি মেরে দেখছে যে কী হয় ব্যাপারটা। রান্না হচ্ছে, সুন্দর সুবাস। যখন তিনি পাচ্ছেন এবং তিনি এমনভাবে অভিনয় করছেন, সকলে যে বাহ, এটা দারুণ, তাহলে টেস্টি হবে কিছু একটা। সকলে ভীষণ কৌতূহল, পাথরের ঝোল কেমন হয়। পাশে একজন ছিলেন, তাকে ওই ভদ্রলোক বললেন, যা গন্ধ সে দারুণ, একদম পেট আমার একদম চোঁচোঁ করছে, তবে এর সঙ্গে একটু যদি বাঁধাকপি পড়ে না তো দারুণ হবে। একজন ভাবলো, এতটা যখন হয়েছে আমার একটা বাঁধাকপি যদি দিয়ে দিই এমন কি হবে। উনি ইতস্তত করে ছোট্ট একটা বাঁধাকপি একটা এনে দিয়ে দিলেন, সেটা প্রয়োগ করলেন। উনি বললেন, আমার একটা লবণ কম পড়ছে, কেউ যদি একটা লবণ দিতে পারে। একজন বলছে, হ্যাঁ দিতে পারি আমি। একজন শুধু লবণ একটু দিয়ে গেল। একজন বলছে, এইটা দারুণ হবে যদি একখণ্ড একটু মাংস পড়ে যায় এর মধ্যে। তখন একজন প্রিজার্ভ করেছে, লবণ দিয়ে প্রিজার্ভ করে রেখেছিলেন, কেউ ফ্রিজে রেখেছিলেন। একজন বলছে, এতটা যখন হয়ে গেছে একখণ্ড দিই না একটু মাংস। তো তিনি এসে যাই হোক একটু করে একখণ্ড মাংস ফেলে দিয়ে গেলেন। এরকম যখন যখন উনি যেমন প্রশংসা করতে আরম্ভ করেছেন, সকলে যে যার সাধ্য, কেউ সবজি এটা ওটা দিয়ে দিয়েছেন। সে একটা সুন্দর একটা খাবার তৈরি হলো একটা। সকলকে ডেকে খাওয়ালেন, সবাই খেয়ে ভীষণ তৃপ্ত হয়ে গেল। ঘটনার শেষে ভদ্রলোক ওখানে যখন চলে গেলেন, তখন গ্রামবাসীরা বুঝলো ব্যাপারটা কি ঘটে গেছে। জানলো যে আমরা প্রত্যেকে বিচ্ছিন্ন ছিলাম, আমরা আমাদের যেটুকু খাবার ছিল তাতেই আমরা সন্তুষ্ট ছিলাম, খুব বেশি ভ্যারাইটি আমরা পাচ্ছিলাম না। আমরা আমাদের যা যা ছিল অল্প অল্প, সেগুলো এক জায়গায় জড়ো করেছি, সুন্দর একটা খাবার তৈরি হয়েছে। তাই আমাদের যারা চরিত্রবান মানুষ যদি আমরা নিজেদেরকে তৈরি করতে পারি, তার থেকে প্রতিফলিত হয়ে যা বাইরে আসবে, তা থেকে সমাজের কল্যাণ হবে। আমাদের প্রত্যেকের কন্ট্রিবিউশন অল্প অল্প দেশের প্রতি যখন এক জায়গায় একত্রিত হবে, তখন সুন্দর একটা দেশ গঠিত হবে। আমরা যদি এরকম স্বাধীনতা দিবসে এইরকম যদি একটা চিন্তাভাবনা মাথার মধ্যে রাখি যে আমরা আমাদের জীবনটাকে গড়ব এবং দেশ ও দশের জন্যে আমার কিছু কন্ট্রিবিউশন দেশের জন্যে থাকুক, এই ভাবনা যখন আমাদের মধ্যে আসবে, তখনই দেশ এগিয়ে যাবে। আশা করব আমরা এই বিষয়টা নিয়ে যেন চিন্তাভাবনা করি। আমি শেষে আরও ধন্যবাদ জানাই যারা এই অনুষ্ঠানের পূর্বেই এখানে এই সমস্ত আয়োজন করেছেন, এবং আপনাদের সকলকে অবশ্যই যাদের উপস্থিতিতে এই অনুষ্ঠানটা সাফল্যমণ্ডিত হয়েছে। অনুষ্ঠানের শেষে কিছু টিফিন আছে, আপনারা অবশ্যই নিয়ে যাবেন। ধন্যবাদ। আমাদের অনুষ্ঠান শেষের দিকে এবারে আমাদের এতক্ষণ যে অ্যাঙ্কারিং করেছে সুজিত দে, ও একটা ছোট্ট আবৃত্তি করবে, তারপর সমাপ্তি সঙ্গীত হয়ে শেষ হবে। আমি সুজিত দেকে আবৃত্তি পরিবেশন করার জন্য অনুরোধ করছি। নমস্কার। কবি সুভাষ মুখোপাধ্যায়ের কবিতা জননী জন্মভূমি। আমি ভীষণ ভালোবাসতাম আমার মাকে, কখনো মুখ ফুটে বলিনি। টিফিনের পয়সা বাঁচিয়ে কখনো কখনো কিনে আনতাম কমলা লেবু। শুয়ে শুয়ে মার চোখ জলে ভরে উঠত। আমার ভালোবাসার কথা মাকে কখনো আমি মুখ ফুটে বলতে পারিনি। হে দেশ, হে আমার জননী, কেমন করে তোমাকে আমি বলি, যে মাটিতে ভর দিয়ে আমি উঠে দাঁড়িয়েছি, আমার 2 হাতের 10 আঙুলে তার স্মৃতি। আমি যা কিছু স্পর্শ করি সেখানেই হে জননী তুমি। আমার হৃদয় বীণা তোমারই হাতে বাজে। হে জননী, আমরা ভয় পাইনি। যারা তোমার মাটিতে নিষ্ঠুর থাবা বাড়িয়েছে, আমরা তাদের ঘাড় ধরে সীমান্ত পার করে দেব। আমরা জীবনকে নিজের মতো করে সাজাচ্ছিলাম, আমরা সাজাতে থাকব। হে জননী, আমরা ভয় পাইনি। যজ্ঞে বিঘ্ন ঘটেছে বলে আমরা বিরক্ত। মুখ বন্ধ করে অক্লান্ত হাতে হে জননী আমরা ভালোবাসার কথা বলে যাব। এই ভালোবাসার কথায় ভরে উঠুক পৃথিবী,
স্বাধীনতা দিবসে এই প্রার্থনা। সমাপ্তি সঙ্গীতের মধ্য দিয়ে অনুষ্ঠান শেষ হবে। সমাপ্তি সঙ্গীত পরিবেশন করবেন আনন্দ মণ্ডল মহাশয়। ভারতবর্ষ সূর্যের এক নাম, আমরা রয়েছি সেই সূর্যের দেশে। লীলা চঞ্চল সমুদ্রে অবিরাম, গঙ্গা যমুনা ভাগীরথী যে থামে সে। ভারতবর্ষ সূর্যের এক নাম, আমরা রয়েছি সেই সূর্যের দেশে। লীলা চঞ্চল সমুদ্রে অবিরাম, গঙ্গা যমুনা ভাগীরথী যে থামে সে। ভারতবর্ষ সূর্যের এক নাম, ভারতবর্ষ মানবতার এক নাম। মানুষের লাগি মানুষের ভালোবাসা, প্রেমের জোয়ারে এ ভারত ভাসমান। যুগে যুগে তাই বিশ্বের যাওয়া আসা, সব তীর্থের আঁকা বাঁকা পথ ঘুরে। প্রেমের তীর্থ ভারত তীর্থে মেশে। ভারতবর্ষ সূর্যের এক নাম, ভারতবর্ষ সাম্যের এক নাম। অস্পৃশ্যতা হিংসা ও দেশ ভুলে, কণ্ঠে সবার একতার জয়গান। ভেদাভেদ ভুলে বক্ষে নিয়েছি তুলে, দেবতায় দেশে মানুষ হয়েছে জানি। মানুষে দেশে গণদেবতার বেশে। ভারতবর্ষ সূর্যের এক নাম, আমরা রয়েছি সেই সূর্যের দেশে। লীলা চঞ্চল সমুদ্রে অবিরাম, গঙ্গা যমুনা ভাগীরথী যে থামে সে। ভারতবর্ষ সূর্যের এক নাম। নমস্কার। অনুষ্ঠান শেষ করে দেন, তাহলে জয় দিয়ে জয় দিয়ে কি জয়টা আচ্ছা আমি বলে আপনি আপনি জয় দিয়ে। আমাদের অনুষ্ঠান এখানেই শেষ হলো। জয়ধ্বনির মাধ্যমে সমাপ্তি ঘোষণা হবে। আপনি উঠে দাঁড়াবেন। जय श्री गुरु महाराज जी की जय। जय महामाई की जय। जय स्वामी जी महाराज जी की जय। जय गंगा माई की जय। जय स्वामी अखंडानंद महाराज जी की जय। जय भारत माता की जय।